কংগ্রেস মাঠে নেমেছে এবং আমাদের জননেতা মানুষের যে ভালো করে সেটা আর কোনো নেতা করে না। তার প্রমাণ উড়িষ্যা কোনো মুখ্যমন্ত্রী যায়নি। 5টা তৃণমূলের এখানকার যাদের আপনাদের এমএলএ এমপি আছে তারা কেউ মুখ খোলেনি। একমাত্র অধীর রঞ্জন চৌধুরী উড়িষ্যায় গিয়ে আপনাদের ওখানকার সরকারের সঙ্গে কথা বলে এসছে পরিযায়ী শ্রমিকের জন্য। এগুলো দেখবেন। আর এই যে পরশুদিন দেখলেন আপনারা ফাইল চুরি, ফাইলকে বুকে করে একটা মুখ্যমন্ত্রী নিয়ে পালাচ্ছে। এই ঘন্টা বেজে গেছে তৃণমূলের, এই দিন শেষ হয়ে গেছে। তার প্রমাণ আজকে আপনারা সংসদগঞ্জে দেখছেন। আপনার নাম কি? নবাব হোসেন। সমাগম হবে এটা আমরা জানতাম। তবে কথা বলি এই বার্তা একটি বিশেষ শামসেরগঞ্জে 2026 সালে তৃণমূল এখানে হারবে। কতক্ষণে ঢুকছেন? কি প্রোগ্রাম আজকে? আজকে আমাদের পুরাতন থেকে আমরা দাদার নেতৃত্বে আমরা এখান থেকে এবং পঞ্চমতলা ঘাটে হাই স্কুলের সামনে ওখানে একটা আমাদের সভা। আমি বর্তমানে শামসেরগঞ্জ ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি। সর্বোপরি আমি একজন কংগ্রেসের হিতাকাঙ্ক্ষী, আপ্রাণ জনপ্রাণ কংগ্রেসের বন্ধু। কেমন লাগছে, কি বলবে? আজকে পথসভা দেখে মনে হচ্ছে জনসমুদ্রে আজকে পথসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। মানুষের উৎসাহ, মানুষের আনন্দ। আজকে তৃণমূলীরা বলছিল যে কংগ্রেসের মধ্যে নাকি শামসেরগঞ্জের মধ্যে গোষ্ঠীবন্ধ আছে, এখান থেকে খুব মনে হচ্ছে আপনাদের দেখুন গোষ্ঠী আছে। আজকে আমরা সবাই এক এবং এক হয়ে লড়াই করতে এসেছি এবং তা প্রমাণ করে দিচ্ছি আমরা যে আমাদের একতা আছি এবং আগামী দিনে 26-এ যে তৃণমূলকে হারছে তার একটা প্রথম আপনার দেখতে পাচ্ছেন যে মানুষের যা আগ্রহ, মানুষের যা আক্ষেপ রেখেছে সেটা বুঝতে পারছি। আমাদের বর্তমান যিনি ব্লক সভাপতি হয়েছেন তিনারও কিছুটা পরিশ্রমের ফল, কারণ উনি সবাইকে নিয়ে চলতে জানেন এবং সবাইকে নিয়ে চলার ফলে আজকে যে পথসভা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সবারই একসঙ্গে। মানে শামসেরগঞ্জে কোনো বিভেদ নেই কংগ্রেসের? না, অবশ্যই কোনো বিভাগ থাকলে সুন্দর হয় কোনোদিন। শামসেরগঞ্জে কোনো বিভাগ নেই। আমাদের যে শামসেরগঞ্জ ব্লক সভাপতি হয়েছেন তিনি সবাইকে নিয়ে চলতে পারেন এবং সবাইকে নিয়ে যে চলবেন তার যে একটা দৃষ্টান্ত দিলেন যে আপনারা দেখতে পাচ্ছেন সেটা মানুষ কিন্তু আপনাকে বলে দিতে পারবে। আমার রক্ত কংগ্রেস, আমরা সবাই ধুলিয়ানবাসীর মাটি কংগ্রেস। তৃণমূল তুই কয়দিন থামবে? ঘরের চুরি করার টাকা কোটি কোটি টাকা আসছে। আগে কি ছিল আমার আমলে, এখন সি হয়েছে, ডবল মিউনিসিপালিটি হয়েছে, টাকার বন্যা। সব পকেটে, সব পকেটে। 1,30,000, 1,35,000, কোটি কোটি টাকা। যাই হোক, বক্তব্য রাখার কিছু নাই। রং খেলা লাগবে, হোলি আসছে, কয়দিন পরেই হোলি হবে, 2-3 মাস পরে। তখন জমবে গোটা সাব ডিভিশন, গোটা ব্লক ব্যাপী আমরা নাচবো। আপনারা আমাদের সঙ্গে আছেন তো? সহযোগিতা করে যান। দেখেন কোন বেটা তৃণমূল আর কত বড় গুন্ডা আছে এই বয়সে। ব্রাহ্মণ সন্তান প্রণব মুখার্জিকে ভোটে জিতিয়ে তাকে এমপি করেছেন। এই ধুলিয়ানের মানুষ ইশাক খানকে জিতিয়ে তাকে এমপি করেছেন। এটার মধ্যে এটাই প্রমাণ হয় যে ধুলিয়ানবাসী, এই তামাম এলাকার মানুষ, তারা রাজনৈতিক সচেতনতার পরিচয় দিয়ে চলেছেন এবং তারা সর্বদা ধর্মনিরপেক্ষ শক্তিকে সহযোগিতা করেছেন। ধুলিয়ানের সেই ছবি, ধুলিয়ানের মানুষ সম্পর্কে সেই যে স্বচ্ছ উজ্জ্বল ভাবমূর্তি, এই ভাবমূর্তি কলঙ্কিত করেছিল কে? এখানকার তৃণমূলের নেতৃত্ব। ওয়াকফ আইনকে যখন নৈতিকভাবে বিরোধিতা করা দরকার, আইনিভাবে বিরোধিতা করা দরকার, তখন সেই রাস্তায় না গিয়ে ছিল এবং আনা হয়েছে।
ধর্মীয় মুসলমান সমাজের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার একের পর এক আইন আনছে শুধুমাত্র মানুষের অধিকার কেড়ে নেওয়া এবং ধর্মীয় বিভাজন তৈরি করার উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য নিয়েই ওয়াকফ আইন আনা হয়েছিল। কংগ্রেস পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে, সুপ্রিম কোর্টে সর্বত্র এই আইনের বিরোধিতা করেছি। আমরা রাস্তায় নেমে আন্দোলন করতে গেছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন পশ্চিমবঙ্গে যে ওয়াকফ আইনের বিরোধিতা করে কোনো মিছিল করবে, আন্দোলন করবে, আমি তা পশ্চিমবঙ্গে বরদাস্ত করবো না। ওয়াকফের বিরোধিতা করতে গেলে পশ্চিমবঙ্গে আমার থেকে কেউ বড় শত্রু তোমাদের হবে না। বক্তব্য কার? মমতা ব্যানার্জি। আর সেই ওয়াকফকে কেন্দ্র করে এই শামসেরগঞ্জের তৃণমূল নেতাদের উস্কানিতে ঘটে গেল একটা সাম্প্রদায়িক দাঙ্গা, যা কোনোদিন হয়নি এই এলাকায়। মানুষ তা দেখলো। একটা হিন্দু পরিবারের দুজনের হত্যা হলো। এই পাশে ঔরঙ্গাবাদে একটা অল্প বয়সী মুসলমান যুবকের মৃত্যু হলো। বিএসএফ এর গুলি চললো। এই ধুলিয়ান শহরের মধ্যে 11 থেকে 12টা অল্প বয়সী ছেলে তাদের গুলিতে আঘাত থেকে আহত হতে হলো। সেই সময়েও আমি এসেছিলাম। সেই সময়ে আমাদের যারা কংগ্রেসের নেতৃত্ব ছিল এখানটায়, ইমামের সভাপতিত্বে তারা সেই গ্রামে, যেখানটায় হিন্দু গ্রাম, হিন্দু দুজন হত্যা হয়েছিল বাবার ছেলে, সেই গ্রামে আমরা পাহারা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। আপনাদের আরো জানি রাখি, সেই হিন্দু গ্রামে যে পরিবারের দুজন হত্যা হয়েছিল, যেহেতু এটা অপমৃত্যু, তাই 3 দিনের মধ্যে শ্রাদ্ধ করাতে হয়। অথচ সেই গ্রামে কোনো পুরোহিত ছিল না সেই শ্রাদ্ধ করবার জন্য। তারা এত ভীত সন্ত্রস্ত ছিল। আমি নিজে বহরমপুরে ফিরে গিয়ে সেখান থেকে তাদের সহযোগিতা করার জন্য সব রকমের ব্যবস্থা করেছিলাম। সেই সময় আমার মনে আছে আমাদের ভাই ফিরদৌস, সে অনেক সহযোগিতা করেছিল এই দাঙ্গার সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমার আজও মনে আছে ফিরদৌস, বাবলু, আমরা সবাই মিলে, ইমাম, যারা যারা এখানটায় নেতৃত্বে আছে, সানি, সবাই মিলে আমরা এই দাঙ্গা থামানোর এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছিলাম। বিচার হয়েছে, সাজা হয়েছে। সাজা সঠিক না বেঠিক আমরা জানি না, কিন্তু সব থেকে বড় লক্ষ্য করতে হবে আমাদের, তাহলে ধুলিয়ান যেন আবার আগের ধুলিয়ানে রূপান্তরিত হয়। এটাই আমাদের একটাই জবাব। ভালো লাগছে আজকে যে সেই ধুলিয়ানের সেই বিষাক্ত বাতাবরণকে পার করে এখানকার হিন্দু মুসলমান আবার সবাই এক জায়গায় এসে তাদের জীবনযাত্রা পরিচালনা করছে। এটা অত্যন্ত আনন্দ, এটা অত্যন্ত আনন্দের যুগে আমরা সব ভুলে যেতে চাই। আমাদের তিক্ত অভিজ্ঞতাকে সামনে রেখে সবাইকে বুঝতে হবে যে আমাদের সকলের ভালো লাগার মধ্যেই সকলের ভালো লাগা। আমি যদি মনে করি আমি ভালো থাকবো আর সবাই খারাপ থাকবে, তাহলে তা কখনো হতে পারে না। আমরা চাই না কেউ মারা যাক, কেউ হত্যা হোক, সে হিন্দু হোক বা মুসলমান হোক, আর তাদের সেই হত্যা হয়ে যাওয়া পরিবার যারা তাদের সবকিছু হারিয়েছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ টাকা নিয়ে হাজির হোক। আমরা এই দৃশ্য দেখতে চাই না। সারা মুর্শিদাবাদের মানুষ, সারা মুর্শিদাবাদের হিন্দু মুসলমান আমরা সবাই মিলেমিশে বড় হয়েছি। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আগামী দিনে মুর্শিদাবাদে রাজনীতি করতে চাই। কংগ্রেস হারতে পারে, জিততে পারে, কিন্তু কংগ্রেস কখনো বিভাজনের রাজনীতি করে ভোট করতে পারে না। রাজধানী ছিল এই মুর্শিদাবাদ, আর আজ এই মুর্শিদাবাদের বেকার যুবকরা রুটি রুজির জন্য বাইরের রাজ্যে, বাইরের দেশে চলে যাচ্ছে। পেট পালতে হয়, সংসার পালতে হয়, আর সেখানে গিয়ে তারা নানা অত্যাচারের শিকার হচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছে, হিংসার শিকার হচ্ছে। এসআইআর, 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 বাংলাদেশি, বাংলাদেশি, বাংলাদেশি নামে সারা ভারতবর্ষ জুড়ে এক অদ্ভুত বাতাবরণ তৈরি হয়েছে। আর তার সব থেকে বেশি ফল ভুগতে হচ্ছে এই মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পরিযায়ী শ্রমিকদের।
উল্টো দিকে আমাদের সরকার পশ্চিমবঙ্গের তৃণমূল, এখানে তারা কখনো কখনো কাঁদছে, কুমিরের অস্ত্র বর্ষণ করছে, কাজের কাজ কিছু করছে না। কোভিডের সময় আমার অভিজ্ঞতা আছে। কোভিডের সময় এই মুর্শিদাবাদ, মালদার বিস্তীর্ণ এলাকার মানুষ যারা ফেসে গেছিল বাইরের রাজ্যে, তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিল। আমি 4টে নম্বর দিয়েছিলাম মানুষকে যোগাযোগ করার জন্য। শয়ে শয়ে কল আসতো প্রতিদিন আমার বাড়িতে। আর যেখানে যা হয়েছে সেখানে থেকে খাবার থাকার চেষ্টা করেছি এবং সফল হয়েছি। সেই সময় আমি পশ্চিমবঙ্গ সরকারকে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের সরকার পশ্চিমবঙ্গ থেকে কত পরিযায়ী শ্রমিক বাইরে থাকে তার তালিকা আপনার কাছে নেই, তাদের জন্য একটা আলাদা মন্ত্রক নেই, তাদের আলাদা পরিচয়পত্র নেই, তারা বাইরে থাকে, তাদের নানা রকমের অসুবিধার সম্মুখীন হতে হয়। এক মুর্শিদাবাদ, তার সঙ্গে বাংলাদেশি, তার সঙ্গে মুসলমান, সব মিলিয়ে দুরবস্থার শেষ নেই। একটা পরিচয়পত্র থাকলে এই দুরবস্থার হাত থেকে সেখানকার পরিযায়ী শ্রমিকদের রক্ষা করা যায়। দায়িত্ব নিয়ে বলতে পারি কথা। একটা মাত্র পরিচয়পত্র, রাজ্য সরকার পরিচয়পত্র দিয়ে বলবে যে তোমরা পরিযায়ী শ্রমিক, এই তোমাদের পরিচয়পত্র। ভারতবর্ষের যেখানে বিপদে পড়বে এই পরিচয়পত্র দেখাও, এখানে তোমার সব ঠিকুজি, কুষ্টি, বাবা মা, থানা, গ্রাম সবকিছু তার মধ্যে লেখা থাকবে। ডিজিটালি সবকিছু আজকাল কম্পিউটারের মাধ্যমে হয়। আজকে আধার কার্ড, সেটাও তো একটা কার্ড, সেরকম একটা পরিচয়পত্র কি দেওয়া যায় না? যে পরিচয়পত্র দেখিয়ে সেই পরিযায়ী শ্রমিকরা বলতে পারবে আমার বাড়ি বাংলাদেশে নয়, আমার বাড়ি শামসেরগঞ্জে, বলতে পারে না। যদি প্রমাণ চাই শামসেরগঞ্জের থানাকে ফোন করবেন, সেই থানার নাম তো দেওয়া আছে সেখানটায়। থানা বলবে হ্যাঁ এ আমাদের একটা স্থানীয়। ঝামেলা কত, সামান্য কাজটা করছে না। আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, ভারতবর্ষের সরকারকে বোঝানোর চেষ্টা করেছি, রাষ্ট্রপতির কাছে গেছি, প্রধানমন্ত্রীর কাছে গেছি, বোঝানোর চেষ্টা করেছি যে বাংলাদেশি এক, বাংলা ভাষী আর এক। ওপার বাংলার সঙ্গে আমাদের এপার বাংলা, অর্থাৎ বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মানুষ দেখতে এক, তাদের খাওয়া এক, তাদের ভাষা এক, তাদের বেশভূষা এক, তাদের চলন এক। খামোকা কে বিভাজন করবে যে কোনটা বাংলাদেশি আর কোনটা বাংলা ভাষী? আমি ঠিক এই কথাটাই বলেছি যে বাংলা ভাষী আর বাংলাদেশি এই দুইয়ের বিভাজন প্রশাসন করতে পারছে না, তাই পরিযায়ী শ্রমিকদের বিপদ বাড়ছে। আমি নিজে গেছিলাম পানিপথে কয়েক মাস আগে। সেই পানিপথে 137টা পরিবার মার খেয়ে ভয়ে পালিয়ে এসেছিল, তারা উত্তর দিনাজপুরের লোক। যখন আমি জানলাম উত্তর দিনাজপুরে আমাদের লোকের কাছ থেকে যে পানিপথ এরকম হয়েছে, সিধা পানিপথ গেলাম। সেই পানিপথে গিয়ে সেই সমস্ত পরিবারের লোকদের সাথে দেখা করলাম। তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কোথায় কাজ করেন? তারা বললো এই কোম্পানিতে কাজ করি। পানিপথকে বলা হয় ভারতবর্ষের টেক্সটাইল ইন্ডাস্ট্রির বিরাট এক হাব অফ টেক্সটাইল ইন্ডাস্ট্রি, অর্থাৎ বস্ত্রশিল্প। বস্ত্রশিল্পের জন্য পানিপথ ভারতবর্ষের বিখ্যাত একটা এলাকা। আমি সিধা সেখানকার কারখানার মালিকের কাছে গেলাম। মালিকের কাছে গিয়ে বললাম এই যে পশ্চিমবঙ্গ থেকে যারা শ্রমিক এসছে, যারা আপনাদের কোম্পানিতে কাজ করে, তাদের কামাই নিশ্চয় করছে, আর তারা যখন বিপদে পড়েছে আপনার যাওয়াটা কি উচিত কি উচিত না? আপনাকে এটা ধর্ম না ধর্ম না, আপনার কি এটা ইমান না ইমান না? বিশ্বাস করবেন আমার কথার পর তারা সমস্ত শ্রমিককে তাদের নিজেদের বাংলোতে ডাকলো, ডেকে বললো বলুন কি কি সমস্যা। শ্রমিকরা বললো। আমি স্টেজ করেছিলাম, সেখানটায় মঞ্চ করেছিলাম সেই শ্রমিকদের কথা শোনার জন্য। সেই মঞ্চে কারখানার মালিক এসে উপস্থিত হয়ে গেল। বিশ্বাস করুন আপনারা, এখানে কটা বিড়িবেলা আছে জানি, ওদের থেকে কয়েকশো গুণ বড় কোটিপতি তারা, তারা মঞ্চে এসে উপস্থিত হয়ে গেল। তাই একটা কথা বলতে পারি যে চেষ্টা করলে সব পারা যায় না, কিন্তু অনেকটা পারা যায়। সেই পানিপথে আমি ফিরে আসার পর আজ পর্যন্ত আর কোনো ঘটনা ঘটেনি। একটাও শ্রমিকের উপরে একটাও হামলা হয়নি। মেরে দিচ্ছে 20 বছর বয়স না,
যেখানে অনেক আন্দোলন কান্নাকাটি হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, দেখে দিব। আরে কি দেখে নিবি? ওইখানে যেতে কি হয়? এখানে খোকাবাবু এসে মালদায় পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ভাত খাচ্ছে, বিরাট কায়দা করছে। পরিযায়ী শ্রমিকদের সঙ্গে পশ্চিমবঙ্গের খোকাবাবু মমতা ব্যানার্জির ভাতিজা সে খাবার খাচ্ছে। কেন? সম্বলপুরে, রাজস্থানে, মহারাষ্ট্রে যেখানে যেখানে পরিযায়ী উপর হামলা হয় সেখানে গিয়ে তাদের সঙ্গে ভাত খেতে পারো না খোকাবাবু? মুখের ভয়ে নাকি মার খাবার ভয়ে? এখানে পুলিশ আছে, চামচা আছে, সবাই তোমাকে দেখভাল করবে। ওখানে কে দেখবে খোকাবাবুকে? পা বাড়াই না। সামান্য একটা কাজ করলে এই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের এই বিপদ থেকে উদ্ধার করা যায়। মনে রাখবেন, পরিযায়ী শ্রমিক হিন্দু আছে, মুসলমান আছে, সবাই আমি দায়িত্ব নিয়ে বলছি। একটা করে পরিচয় পত্র দুয়ারে সরকার চালু করেছে। দুয়ারে সরকার যখন চালু করেছে তখন সেই দুয়ারে সরকারে যদি কারা পরিযায়ী একটা করে যদি পরিচয় পত্র দেওয়ার ব্যবস্থা করে, আজকে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের এই বিপদ থেকে মুক্ত করার রাস্তা পরিষ্কার হয়ে যায়। তাই পশ্চিমবঙ্গ সরকার যে দাবি আমার, পশ্চিমবঙ্গ সরকার কাছে দাবি আমার, এখানকার তৃণমূলের নেতা নেত্রীরা তারাও বলুক পশ্চিমবঙ্গ সরকারকে যে প্রত্যেকটা পরিযায়ী শ্রমিকের একটা করে পরিচয় পত্র দিতে হবে। এটা নিয়ে আগামী দিনে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে আমরা আন্দোলন করব। আর ভোট আসলেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করো। সাম্প্রদায়িক বিভাজন আজকে রাজনীতির মূল হাতিয়ার হয়ে গেছে। কিন্তু আমাদের প্রতিদিনের সমস্যা কি তা নিয়ে কেউ আলোচনা করছে না। এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের আমলে ৭,০০০ কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গেছে। ৭,০০০ কোম্পানি। পশ্চিমবঙ্গে কোনো শিল্প হয় না, শিল্প একের পর এক চলে যায় পশ্চিমবঙ্গ ছেড়ে। বেকারদের রুটি রুজির ব্যবস্থা হয় না। বেকাররা আজ রুটি রুজির জন্য পরিযায়ী শ্রমিকে রূপান্তরিত হয়ে বাইরের রাজ্যে হামলার শিকার হচ্ছে, হিংসার শিকার হচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছে। কোনো আলোচনা আছে? আজকে কলেজগুলোতে পাস করলে পরীক্ষায় রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। যারা সাধারণ ছেলে কোথাও যেতে পারছে না তারা পড়ে থাকছে, তাদের জন্য কোনো কাজের ব্যবস্থা নাই। পাশে বয়ে চলেছে পদ্মা নদী। পদ্মা নদীর ভাঙন গোটা ধুলিয়ানের ভূগোলটাকে পাল্টে দিচ্ছে বছর পর বছর। মনে করে দেখুন, প্রণব বাবুকে জিতিয়েছিলেন এই পদ্মা নদীর উপরে বড় পরিকল্পনা করে আমরা এই পদ্মার ভাঙনকে ঠেকানোর যে চেষ্টাটা করেছিলাম, আর কি সে চেষ্টা হয়েছে? বলুন, আর সে চেষ্টা হয়নি। সে চেষ্টা হয়নি, বরং এই পদ্মা নদীর ভাঙনকে কেন্দ্র করে তৃণমূলের নেতাদের পকেট বড় হয়েছে, পকেট খুলেছে, পকেটে রোজগার বেড়েছে। হ্যাঁ, এই ভাঙন মানুষের সর্বনাশ করতে পারে, কিন্তু তৃণমূল নেতাদের জন্য এই ভাঙন আশীর্বাদ। তাই বাংলার মানুষ আগামী দিনে এই বাংলাকে রক্ষা করতে গেলে মনে রাখবেন, ধর্মনিরপেক্ষ শক্তির উত্থান দরকার। ধর্মনিরপেক্ষ শক্তি এই বাংলাকে, এই দেশকে রক্ষা করতে পারে, কারণ এই দেশ সকলের দেশ। এটা যতক্ষণ না আমরা ভাবতে পারবো ততক্ষণ এই দেশের সর্বাঙ্গীন মঙ্গল আমরা নিশ্চিত করতে পারবো না। থেকেই সারা পশ্চিমবঙ্গে বার্তা যাক যে যা হয়েছে হয়েছে, সাম্প্রদায়িক বিভাজন করে রাজনীতি আমরা করতে দিচ্ছি না, করতে দেব না। সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে আমরা সফলতা দেব না। শুধু আপনাদের দুয়া আশীর্বাদ আমাদের কাম্য। এই কথা বলে সকলকে আমার শ্রদ্ধা, ভক্তি, নমস্কার, সালাম, স্নেহ, ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। একটু দাঁড়াবেন। আমাদের ৯ নম্বর ওয়ার্ড থেকে ১০০ জন তৃণমূল কংগ্রেসের লোক আজ কংগ্রেসে জয়েন করছেন। আর ২ নম্বর ওয়ার্ডে ৫০ জন মহিলা তৃণমূল ছেড়ে কংগ্রেসে জয়েন করছেন। তারা অজিত চৌধুরীর হাত থেকে পতাকা গ্রহণ করবেন। এর নেতৃত্বে দিচ্ছেন আমাদের মাইনরিটি সেলের চেয়ারম্যান রিজওয়ান এবং আতাউর রহমান। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। জননেতা অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ, অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ, অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ।
জিন্দাবাদ। আর পাশে দাদা পাশে ওদেরকে তুলতে পারলাম না, 50 জন মহিলা পাশে বসে আছে। দাদাকে আমি অনুরোধ করবো ওদের দিকে একটু তাকান। 50 জন মহিলা পাশে বসে আছে, যাদের তুলতে পারলাম না স্টেজে। 50 জন মহিলা আজকে জয়েন করলেন 2 নম্বর ওয়ার্ড থেকে। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাষ্ট্রনায়ক রাহুল গান্ধী জিন্দাবাদ, রাষ্ট্রনায়ক রাহুল গান্ধী জিন্দাবাদ, পরিযায়ী শ্রমিকের নেতা জননেতা অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ, জননেতা অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ, জননেতা অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। এখানে বিশেষ করে শামশেরগঞ্জ ফারাক্কা এবং আমি বলতে পারি মুর্শিদাবাদের মাটি ফারাক্কার মাটি, সেই জায়গায় এই শামশেরগঞ্জে 2021 সালে আমরা দেখেছি এখানে একটা খাওয়ার চলার সত্ত্বেও এখানে ভালো ভোট হয়েছিল কংগ্রেসে। পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি এইখানকার মানুষ কংগ্রেসকে ভালোবাসে। তারপরে যখন আমরা কেন্দ্রীয় স্তরের একজন নেতাকে দিয়েছি, দলনেতা নেতা সমস্ত সামাজিক ইস্যু নিয়ে লড়াই করছে, তাকে পেয়ে এটা খুব স্বাভাবিক যে সাধারণ মানুষ এবং কংগ্রেস কর্মী সবাই আমরা আনন্দিত আপ্লুত এবং তাকে সমর্থন করবার জন্যই আমরা এখানে কাতারে কাতারে ঘুরেছি। এবং তার পাশাপাশি এই তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতি সন্ত্রাস এবং যেভাবে ওয়াকফের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে, SIR এর বিরুদ্ধে যেভাবে সাধারণ মানুষের ক্ষোভ হয়েছে, সেই ক্ষোভটাকে উঠাবার জন্য এটা একটা মঞ্চ, যে মঞ্চ কোথা থেকে কোথায় র্যালি হয়ে এসেছিলেন? আমাদের ডাকবাংলা থেকে গঙ্গা ঘাট পর্যন্ত হয়েছে। আপনার নাম? আসিফিকাল রাখি। ये अपने भतीजे की कोयला चोरी में शामिल है। ये भतीजा कोयला की भ्रष्टाचार में शामिल है और भतीजे को बचाने के लिए दीदी जमीन पे उतार आई। उनके और सारे बहुत सारे नेतागण थी पहले जो जेल की सलाखों के पीछे बरसों गुजारी, लेकिन उनके लिए कभी ममता बनर्जी की दिल में कभी दुख नहीं है। उनको बचाने के लिए कभी सड़क पे नहीं उतरी। आज पहली बार देख रहे हैं भतीजे के बचाने के लिए ममता बनर्जी सड़क पे